বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত, বিশ্বব্যাংকের মূল্যায়ন নিশ্চিত করেছে ঢাকা অফিস। সদ্য সমাপ্ত অর্থ বছরে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়, সুশাসন ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই সম্ভব হয়েছে বলছেন এনবিআর চেয়ারম্যান। ফ্যাশন হাউসের দাপটে হারিয়ে যেতে বসেছে রাজধানীর আজিজ সুপারমার্কেটের বই ব্যবসা। পাঠকের বইয়ের প্রতি আগ্রহ কমাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এবং দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে শিগগিরই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ভোলার 225 মেগাওয়াট বিদ্যুৎ। 6 জেলার মানুষের মাঝে ফিরবে স্বস্তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব আজিজ সুপারমার্কেটের একাল সেকাল নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। টোকন ঠাকুর, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনায় যাব, তবে তার আগে অর্থ বাণিজ্যের কিছু খবর জেনে নেব। নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। মাথাপিছু আয়ের ভিত্তিতে মূল্যায়ন করেছে সংস্থাটি। গতরাতে বিশ্বব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এর আগে বাংলাদেশের জাতীয় মাথাপিছু আয় ছিল $1045। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে $1080। এ কারণে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের সারিতে উঠে এসেছে। প্রতি বছর জুলাই মাসের শুরুতে 4টি ক্যাটাগরিতে দেশগুলোর মূল্যায়ন করে থাকে বিশ্বব্যাংক। এদিকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন গতরাতে টেলিফোনে সময় সংবাদকে বলেন, মাথাপিছু আয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। প্রতি বছরই জুলাই মাসে বিভিন্ন দেশকে আয়ের ভিত্তিতে 4টা ক্যাটাগরিতে ভাগ করে। একটা হলো লো ইনকাম কান্ট্রি, আরেকটা হলো লো মিডল ইনকাম কান্ট্রি, আরেকটা হলো আপার মিডল ইনকাম কান্ট্রি, আরেকটা হলো হাই ইনকাম কান্ট্রি। বাংলাদেশ এই পর্যন্ত গত বছর পর্যন্ত ওই লো ইনকাম কান্ট্রি, নিম্ন আয়ের দেশের ক্যাটাগরিতে ছিল। সেটার থ্রেশহোল্ড যেটা ছিল সেটা হলো 1045 জাতীয় মাথাপিছু আয়ের ভিত্তিতে। এই বছর বাংলাদেশের অর্থ বছর 14তে বাংলাদেশের জাতীয় মাথাপিছু আয় 1080 ছিল, যার কারণে বাংলাদেশ ওই এলআইসি লিস্ট থেকে বের হয়ে এলএমআইসি লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। যে এটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা পেলাম, এটা একটা মাইল ফলক। তবে এটার যে সিগনিফিকেন্স যদি আপনি বুঝতে চান, সেটা হলো যে মধ্য আয়ের যে যাত্রা, এটা সেই যাত্রার একটা শুরু, এবং শুরুটা যে শুরু হলো সেটার প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা আমরা পেলাম বিশ্বব্যাংকের মূল্যায়নের মাধ্যমে। এটা আবার ইতিবাচক ইফেক্টও আসছে, যেহেতু এলআইসি থেকে বের হয়ে এলএমআইসি থেকে বের হলে আন্তর্জাতিক বাজারে আপনার সম্মানটা তো বাড়ছে, আপনি যে এগিয়ে যাচ্ছেন অর্থনৈতিক যাত্রায়, সেই স্বীকৃতিটা পাচ্ছেন। সেই জন্য ক্যাপিটাল মার্কেট অ্যাক্সেস এবং অন্যান্য ক্ষেত্রে সেখানে কিছু ওই রেটিং ইয়েতে কিছু সুবিধা পাওয়া যাবে পরের দিকে মধ্যমেয়াদ। ফ্যাশন হাউসের কাছে পুঁজির প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যেতে বসেছে রাজধানীর শাহবাগ আজিজ সুপারমার্কেটের বইয়ের ব্যবসা। মননশীল পাঠকের অভাব আর বই কেনায় অনীহার কারণে বইয়ের ক্রেতার চেয়ে জামা কাপড়ের ক্রেতার আনাগোনাই এখন বেশি। তবে রাজধানী জুড়ে ফ্যাশন হাউসের ছড়াছড়ির কারণে আজিজ সুপারমার্কেটের ফ্যাশন হাউসগুলোর নেই আগের সেই রমরমা ব্যবসা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। শাহবাগের আজিজ সুপারমার্কেট একটা সময় মননশীল পাঠক, লেখক, প্রকাশক থেকে শুরু করে শিল্প সংস্কৃতি জগতের মানুষদের আনাগোনা ছিল এখানে। অনেক লেখকের আতুরঘরও ছিল এটি। বিশ্ববিদ্যালয় এলাকার কাছাকাছি হওয়ায় এখনো রাজধানীর এ মার্কেটে দেখা যায় তারুণ্যের পদচারণা। সময়ের পরিক্রমায় ভালো বইয়ের তীর্থস্থান হিসেবে পরিচিত আজিজ সুপারমার্কেটের সুনাম দিনে দিনে মলিন হতে বসেছে ফ্যাশন হাউজের জনপ্রিয়তার কারণে। তবে আজিজের পুরনো চিত্র বদলের পিছনে বাঙালির বই পড়ার প্রতি অনীহাকেও সমানভাবে দায়ী করছেন প্রকাশক ও ব্যবসায়ীরা।
পুঁজির সাথে লড়াই করতে যে বইয়ের প্রকাশক কিংবা আবৃত্তি সংগঠন এদের পেরে ওঠার সুযোগ নেই এবং সঙ্গত কারণে তারা হেরে গেছেন। ভালো বইয়ের জায়গা হিসাবে বা রুচিশীল মননশীল বইয়ের জায়গা হিসেবে আজিজ মার্কেট হওয়ার পর থেকেই একটা জায়গা করে নিয়েছে। যেভাবে মানুষ বাড়ছে সেই হিসাবে বইয়ের বিক্রিটা তুলনামূলক কম। বইকে এখন আর উপহার পণ্য হিসেবে খুব একটা মর্যাদায় দেখেন না, ফলে স্কুল কলেজের কোনো প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হচ্ছে না, বান্ধবীকে কেউ তার হাতে বই তুলে দিচ্ছে না। নিচতলায় অল্প কিছু বইয়ের দোকানের পাশাপাশি প্রায় পুরোটা জুড়ে ফ্যাশন হাউস। বহুতল মার্কেটের 2, 3 এবং 4 তলাতেও কেবলই কাপড়ের দোকান, আর আন্ডারগ্রাউন্ড জুড়ে স্থান করে নিয়েছে ব্যাগের মার্কেট। তবে বই সরিয়ে কাপড় জায়গা করে নিলেও এর মাঝেও রয়েছে মননশীলতার প্রকাশ, আছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া। কারণ যারা এখানে ফ্যাশন হাউস খুলে বসেছেন তাদের অনেকেরই আজিজে যাতায়াত শুরু হয়েছিল বই প্রেম থেকে। এখানে বই পড়তে আসা, বই কিনতে আসা, ওই সূত্রে এখানে আসা যাওয়া করা। দেশের কাপড় পরতে হলে দেশপ্রেম থাকতে হবে। বইয়ের যে বিষয়টা মননশীলতা, ঠিক কাপড়ের বিষয়টা আমরা ওইভাবেই মননশীলতা হিসেবেই দেখি। দোকানের মালিকরা ওনাদের যে পরিমাণ অ্যাডভান্স বা পেমেন্টের ব্যাপারে ফুলফিল করতে গিয়ে বইয়ের দোকানদাররা ঠিক পেরে উঠছিলেন না, যার জন্য ওনারা এখান থেকে অন্য মার্কেটে নিজেদেরকে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। দিনে দিনে বই থেকে পোশাকের আখড়ায় পরিণত হলেও আজিজ প্রেমীরা চান ব্যবসার স্বার্থে এখানে দুপক্ষেরই সমান অংশগ্রহণ থাকুক, আর এখানকার ঐতিহ্যবাহী বই ব্যবসাকে টিকিয়ে রাখতে নতুন ব্যবসায়ী ও প্রকাশকদের কথা মাথায় রেখে দোকান মালিকদের নমনীয় হওয়ার আহ্বান জানালেন ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, এবারে নিয়ে বিস্তারিত আলোচনা করব কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের সঙ্গে। টোকন ঠাকুর, তা আমরা তো জানি যে আজিজ সুপার মার্কেট 80 দশকের মধ্যভাগ থেকেই তরুণ কবি সাহিত্যিকদের এক ধরনের প্রাত্যহিক তীর্থে পরিণত হয়। তো বইয়ের দোকানগুলোকে ঘিরেই তো এই আড্ডার সূত্রপাত। তো আজকে আলোচনার শুরুতেই মানে সেই শুরুর গল্পটা জানতে চাইবো যে কিভাবে শুরু হলো সেই। আসলে আমি তো পড়তাম চারুকলা ইনস্টিটিউটে। চারুকলা আর আজিজ মার্কেটের দূরত্ব আসলে 100 গজ। আর এমনিতে আমাদের বন্ধুরা, আমরাই আমাদের বন্ধুদের সময় আড্ডা, মূলত আমার মনে পড়ে যে আজিজ মার্কেটে যখন একটা বা দুটা বইয়ের দোকান, পাঠক সমাবেশ এবং প্রাকৃতজন এবং সন্দেশ, তখন কিন্তু একতলা, দোতলা, তিনতলা পড়েই থাকতো, শাটার খোলা, কেউ থাকে না, অন্ধকার, অনেকের ভয়ভীতি আছে। ঢাকা শহরের মিডল ক্লাসদের ট্যাবু আছে যে এখানে কারা যেন থাকে, কবি সাহিত্যিক শিল্পী, তরুণ গায়ক, অভিনেতা হতে চাই এমন ছেলেরা বিশেষ করে। তো সেখান থেকে আমাদের প্রচুর আড্ডা, এমনকি আমার মনে আছে যে সকালে এসে রাত্রিবেলা 12টা, 1টা, 2টা পর্যন্ত আড্ডা হতো। তখন তো রাত্রিবেলা মার্কেট 9টা পর্যন্ত বন্ধ থাকতো না, সারা রাত্রি খোলা থাকতো, মানে ছিল না আর কি, সীমাবদ্ধতা ছিল না। তো সেইটা 250 বইয়ের দোকান ছিল প্রায়। আমরা এই 250 বইয়ের দোকানই কোনো না কোনো ভাবে আমাদের বন্ধুরা কিংবা বন্ধুর ছোট ভাই, বড় ভাই, এরাই বইয়ের দোকানগুলো করছিল। একটা মার্কেটে 250 বইয়ের দোকান ঢাকা শহরে আর ছিল না, এখনো নেই। হঠাৎ করে বইয়ের দোকানের বিতাড়ন এবং পোশাকের গল্প চলে আসলো, এসে এখন মনে হয় 10-12টা বইয়ের দোকান আছে। আমাদেরও আর সেইভাবে আগের মতো আজিজ মার্কেটে যাওয়া হয় না, কারণ কি এখন ওই বইয়ের দোকানদাররা তো সব পরিচিত ছিল, আর কাপড়ের দোকানদাররা বড় পুঁজির মালিক, তাদের সঙ্গে আমাদের পোশাকের কারণে তো কারোর সঙ্গে আলাপ হওয়ার কোনো কারণ নেই। বইয়ের কারণে বইয়ের বিক্রেতা, প্রকাশক, এমনকি বইয়ের পরিবেশক, এদের সঙ্গে আমাদের আলাপ হতো। আর লিটল ম্যাগাজিন বের করা, এখন অনেক ব্লগ, নেট চলে আসছে, কিন্তু 90s ব্লগ, নেট ছিল না। আমাদের লিটল ম্যাগাজিন, আমাদের একটা আড্ডা, আমাদের সিঁড়িতে বসে থাকা, আড্ডা মারতে মারতে ওখানেই রাতও পার করে ফেলছি আমরা, এরকমও আছে। আজিজে আমরা, আমি, মার্জুক, সরোয়ার, আমরা এইভাবে আমাদের সময় গেছে আর কি। তো সেইটা এখন বদলে গেছে। এখন ঢুকলেই মনে হয় যে এটা একটা কাপড়ের পল্লী। হ্যাঁ, স্মৃতির মধ্যে আছে যে একটা সময় ছিল শুধুই আমরা, আর কেউ না, বরং তখন মধ্যবিত্ত সমাজের মধ্যবিত্ত বা মিডল ক্লাসদের কেউ এখানে আসতে চাইতো না। আর এখন এদের চাপে আমাদের সেই ঢুকতেই পারে না, আর মনেই হবে না যে এখানে একসময় কবিতা নিয়ে, সিনেমার সম্ভাবনা নিয়ে, গল্প নিয়ে, উপন্যাস নিয়ে আমরা ছিলাম। হ্যাঁ, যদি জানতে চাই, আপনি বললেন যে 90-এর শেষে একদম শুরু থেকে আমরা জানি যে পাঠক সমাবেশের ছোট্ট একটি দোকান দিয়ে আজিজ মার্কেটের যাত্রা শুরু। আপনি বলছিলেন সে সময় আজিজ মার্কেটের নিচে ছোট ছোট সব বইয়ের দোকান। তো এখন সেই ফ্লেভারটা কমে গিয়ে, চেঞ্জ হয়ে গিয়ে আমরা যা দেখছি যে কাগজ, রং,
কাগজ এবং কাপড় কাপড়, হ্যাঁ। কাপড় কাগজের গন্ধটি বদলে গেছে কাপড়ের গন্ধে, মানে সেখানে আর পাওয়া যাচ্ছে না আগের মতো বইয়ের দোকানের ফ্লেভারটি, এখন কাপড়ের দোকানের সংখ্যাটাই বেশি। তো এই বিষয়টি বইয়ের বাজারের ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন যে বইয়ের বাজার কমে যাচ্ছে আজিজ মার্কেটে, কাপড়ের দোকান বেড়ে যাচ্ছে, তো বইয়ের বাজারের সম্ভাবনা বা বিক্রিকে কতটা প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? অবশ্যই অনেক বেশি প্রভাব ফেলছে। আরেকটা জিনিস সময় টিভি রিপোর্টে আমরা পেলাম যে বাঙালির বই পড়াটা কখনো খুব বেশি ছিল না। আমরা একটা 20 তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ যদি এখন আমরা মানে কি বলা যায় সার্চ করি, দেখবো যে প্রত্যেক ফ্ল্যাটেই অনেক সংখ্যক জিনিসপত্র আছে, শুধু বই নেই। বই না পড়ে জ্ঞান লাভ না করেও বড়লোক হয়ে যাওয়া যায়, এই চেতনাটি ঢাকা শহরে খুব বেশি আছে। প্রমাণ আমি বলি, গুলশান, বনানী, বারিধারা একটি বইয়ের দোকান নেই। অর্থাৎ আমাদের এই শহরে যেখানে পুঁজি আছে সেখানে মূর্খতা আছে। এখন মূর্খরা কোটিপতি হয়ে গেছে, হচ্ছে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান বা বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে। বইপত্র সঙ্গে সম্পর্ক না রেখে কতদূর যাওয়া যেতে পারে সত্যি সত্যি এটা একটি প্রশ্ন, কিন্তু যে কোনো কারণে হোক ঢাকা শহরে এটা ঘটছে। আজিজ মার্কেটের এই 250 বইয়ের দোকান এখন 10টা বইয়ের দোকানে চলে আসছে এবং সমস্ত দোকানগুলো এখন কাপড়ের দোকান হয়ে গেছে। এটা গর্বের না মানে তার ঠিক উল্টো, এটা একটা প্রশ্ন। আর আমার মনে হয় যে বাঙালির বই পড়ার অভ্যাসটা ছিল না, বাড়লে আশা করি। তবে এই কথাটা ঠিক যে 50-50 অর্ধেক অর্ধেক যদি বইয়ের দোকান কাপড়ের দোকান থাকে তাহলে একটা ভারসাম্য থাকে, আর সেটা দরকারও। তার নইলে তারুণ্য নতুন মানুষ তারা জানবে কোত্থেকে? নেট জানার জন্য খুব অপ্রতুল, সামান্য উৎস পাওয়া যায়, কিন্তু বইপত্র দিয়ে তো সারা পৃথিবী আমরা জানার সুযোগটা পাচ্ছিলাম। ইভেন আমাদের যে সময়টা পাড়ি দিয়ে আসলাম পৃথিবীর ইতিহাসে, সেটাও আমরা বইয়ের মধ্যে দিয়েই পাবো। তো পোশাকের খপ্পরে পড়ে পুরো বইয়ের মার্কেট হারিয়ে যাবে, এটা আশা করা যায় না, উচিত নয়। আমার মনে হয় যে আজিজ মার্কেটের দোকান পজিশনের দাম যে বেশি করে দেওয়া হলো, যেটা বইয়ের বিক্রেতাদের সম্ভব নয় দেওয়া, এইখানে একটা ভারসাম্য এনে যদি তারা করে, আমি জানি না তারা এই অর্থনৈতিক ব্যাপারটা মেনে নেবে কিনা, তো অন্তত 50টা বইয়ের দোকান যদি থাকে তাহলে ভালো হবে। যে আজিজ মার্কেটের উত্থান যে কারণে, আজিজ মার্কেটের পরিচিতি যে কারণে, প্রত্যেকটি বইয়ের মধ্যে নাম লেখা আছে, তো সেই কারণে আমার মনে হয় আহমদ ছফা, হুমায়ুন আজাদ সব আজিজ মার্কেটে আড্ডা মারতেন। এখন ভাবা যায় যে এই কাপড়ের এই জঙ্গলের মধ্যে হুমায়ুন আজাদ, আহমদ ছফা প্রতিদিন বাসার থেকে এসে আমাদের সঙ্গে বা তাদের মতো করে আড্ডা মারতেন। তো সেই জন্য আমার মনে হয় যে বই পড়ার অভ্যাসটা দরকার, জানাশোনার জন্য, রুচি বাড়ানোর জন্য। পোশাকটা কেন পড়ছি, পোশাকটা পরেই আমি গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাচ্ছি, এইটা না ভেবে জানাশোনার মধ্যে দিয়ে পোশাকটা পড়ুক। আমি বলছি না যে পোশাক। আরেকটু যদি স্পেসিফিকলি জানতে চাই বিষয়টি, যে বইয়ের বিক্রি বাড়াতে যে বইয়ের মার্কেট বা বইয়ের বাজারের কতটা গুরুত্ব রয়েছে, কারণ আমাদের রাজধানী তো দেখতে পাই পোশাকের অনেক শপিং মল রয়েছে, পোশাকের জন্য যথেষ্ট বিপণী বিতান রয়েছে, কিন্তু বইয়ের জন্য কিন্তু সেই পরিমাণে কোনো মার্কেট বা কোনো বাজার নেই। তো বইয়ের ব্যবসা বা বইয়ের প্রসার ঘটাতে, বিক্রি বা প্রসার ঘটাতে সেক্ষেত্রে একটি মার্কেটের গুরুত্ব কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? মার্কেটের গুরুত্ব তো আছে, কারণ একজন লোক কোথায় যাবে? একসময় আমরা জানতাম যে বই কিনতে মানুষ বাংলা বাজার যায়, বাংলা বাজারের পরে স্টেডিয়াম মার্কেটের দোতলাতে বইয়ের দোকান ছিল 2-3টা, তারপরে নিউ মার্কেটে বইয়ের দোকান ছিল এবং আছে, এরপর নীলক্ষেতে কিছু পাইরেসি বই সহ প্রচুর একটা বিক্রি হয়। এরশাদ আমলের পর আজিজ মার্কেট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিবেশ হওয়ার কারণে এই মার্কেটটা গড়ে উঠছিল। এই জন্য বইয়ের মার্কেটের গুরুত্ব আছে। মানুষটা যা আসবে সারা দেশ থেকে, মফস্বল থেকে, ঢাকার ভেতর থেকেও, তারা মার্কেটটা থাকলে ওখানে যেতে পারে, সেটা এখন সুযোগটা নেই। সেই কারণে মার্কেটের গুরুত্ব থাকা দরকার। আর মার্কেট থাকলে মানুষ ওখানে আসবে, নাহলে বই কাপড়ের যেমন অনেক ধরনের মার্কেট, অনেক বৈচিত্র্যপূর্ণ দোকান হচ্ছে, বিজ্ঞাপন হচ্ছে, মানুষ আসছে। বইয়ের জন্য ঠিক এই ধরনের আমি বলবো যে দরদটা কমে গেছে, বা ছিলও কম, তবু আজিজ মার্কেটকে ঘিরে সম্ভাবনা গড়ে উঠছিল বাংলাদেশে। একটা মার্কেটে 250 বইয়ের দোকান আলাদা আলাদা, তো সেটা যেমন সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা আপাতত আমি বলবো যে ধাক্কা খেলো পোশাকের কাছে, শেখ সাদির গল্পের মতো। আবার মনে হয় যে আমরা কিছুটা আবার পাড়ি দিয়ে উঠবো, কারণ মানুষ শেষ পর্যন্ত মানুষ সত্যের কাছে যাবে, শেষ পর্যন্ত মানুষ তার জ্ঞানের পূর্ণতা। টগন ঠাকুর, আপনি বলছিলেন যে আসলে পোশাকের বাজার, পোশাকের দোকান এবং বইয়ের দোকানের সমন্বয় করে বইয়ের বাজারটাকে বাজিয়ে রাখা যেতে পারে। সেক্ষেত্রে আজিজ মার্কেটে বিষয়টি কেমন হতে পারে, এই সমন্বয়টি কেমন হতে পারে, যে একই সাথে বইয়ের দোকান এবং পোশাকের দোকান, সেক্ষেত্রে দোকানের ভাড়ার বিষয়টি সমন্বয় কি করে হতে পারে? এখন দোকান মালিক বা বিল্ডিং এর মালিক যিনি, তিনি দেখবেন, কিন্তু
পোশাকের দোকানদাররা অনেক বেশি টাকা দিয়ে পজিশন নিয়ে নিতে পারে। অনেক বইয়ের দোকানকে এরকম রাতারাতি করা হয়েছে যে আগে 3,000 টাকা ভাড়া দিত, ওটা 9,000 টাকা ভাড়া দিয়ে একজন পোশাকের দোকান নিয়ে নিল। বইয়ের দোকানে ছিল 3,000 টাকা ভাড়া। সেটা হতে পারে গ্রাউন্ড ফ্লোর, আন্ডারগ্রাউন্ড ফ্লোর এরকম দিয়ে। যদি হয় সেটা ভালো হবে বাংলাদেশের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য এটা হওয়া উচিত। আর না হলে ভিন্ন কোনো মার্কেটে আশেপাশে। তবে পোশাকের দিনও খুব বেশি দিন থাকবে না। আমার মনে হয় যে আজিজ মার্কেটের যে একটা হুজুকে যে পোশাকের ব্যবসাটা শুরু হয়ে গেল, সেটা এখন আর পড়ে যাচ্ছে। তখন আমরা একটু পিছনের দিকে যেতে চাই, সেটা হচ্ছে বইকে ঘিরে যে ঐতিহ্য আজিজ মার্কেটের। আমরা জানি যে আজিজ মার্কেটের সামনে বর্ষা হেমন্তের বই মেলা হতো, তো সেই মেলার গল্পটা যদি একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছে, কেমন ছিল সেই বই মেলা? সুন্দর হতো যে আমাদের তরুণ লেখক, কবি, সাহিত্যিক সবাই থাকতো, সবাই আসতো। বিশেষ করে তারুণ্যের জায়গা থেকে হেমন্তের সময় হেমন্তের বইমেলা, বাংলা একাডেমির বইমেলার পাশাপাশি হেমন্তের সময় হেমন্তের বইমেলা, এই যে বর্ষা যাচ্ছে বর্ষার বইমেলা হচ্ছিল। তারপরে এছাড়াও দুটো আলাদা আলাদা প্রকাশক তাদের নিজেদের মতো তাদের দোকানে মেলা করছিল, পত্রপত্রিকা দিয়ে সেইসব হচ্ছিল এবং কিছু পাঠক বেড়ে যাচ্ছিল। আমাদের তো পাঠক খুব কম। মনে রাখতে হবে বাংলাদেশের মানুষের শিক্ষা, অর্থনৈতিক সংগ্রাম এত বেশি যে বই পড়ার মতো জায়গায় তারা হয়তো পৌঁছতে পারে না। তার চেয়ে 1 কেজি চাল কিনে ফিরতে পারলে তার বেশি কবিতা মনে হয় 1 কেজি চালকে। তখন আমরা জানি যে অনেকে বলে থাকেন, অনেক কবিরা বলে থাকেন যে আগে বাঙালিরা বই পড়তো, এখন টি শার্ট ফতুয়া পড়েন। আর তারই হয়তো দেখতে পাচ্ছি প্রতিচ্ছবি হচ্ছে আজিজ মার্কেট টি শার্ট ফতুয়ার। তো আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে আসলে যে বইয়ের পাশাপাশি আমরা জানি লিটল ম্যাগাজিনের কথা। আজিজ সুপার মার্কেট এক অর্থে লিটল ম্যাগাজিনের তীর্থস্থল বলা চলে। সেই ঐতিহ্য, সেই সুনাম কি এখনো রয়েছে আজিজ মার্কেটের? আপনার কি মনে হয়? আজিজ মার্কেট থেকে হয়তো ওইভাবে অতটা লিটল ম্যাগাজিনের বইয়ের পাশাপাশি লিটল ম্যাগাজিনও বিতাড়িত হয়ে গেছে, অন্যান্য বাইরের থেকে বেরোচ্ছে। তবে এখন লিটল ম্যাগাজিন নিজেই একটি হুমকির সম্মুখীন আছে, এই কারণে যে ব্লগ, ফেসবুক, বিভিন্ন রকমের নেট সাইটের কারণে লিটল ম্যাগাজিন বের করার যে প্রবণতা সেটা কমে গিয়ে এখন হচ্ছে যে নেটে সাইট করে ফেলছে তরুণরা, এখনকার আগত তরুণ লেখকেরা। ফলে আমার মনে হয় যে লিটল ম্যাগাজিন ব্যবস্থাপনাটি সেটাও নেট ব্লগের কারণে হুমকির সম্মুখীন। তবে বিকল্প হিসেবে সাইট হচ্ছে। আর লিটল ম্যাগাজিন যে একদম হচ্ছে না তা নয়, বরং কিছু লিটল ম্যাগাজিন খুব গোছানো হচ্ছে, আগে ভাবতেই পারা যায়নি এরকম ভলিউম 20, 30, 40 ফর্মা কাগজ বেরোচ্ছে, সেটা একটা আশাবাদী দিক। তবে আজিজ মার্কেট থেকে যেটা হচ্ছিল, আলটিমেটলি আমি বলবো যে আজিজ মার্কেট দুর্গের পতন ঘটেছে, এটা বলতেই হবে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে পোশাকের কারণে যে বইয়ের ব্যবসা, প্রকাশনা শিল্প বন্ধ হয়ে যাওয়া, আজিজ মার্কেটে বন্ধ হয়ে যাওয়া, কিন্তু প্রথম যে দোকানটি আমরা জানি যে পাঠক সমাবেশ, সেটি কিন্তু এখনো রয়েছে। খুব সাফল্যের সাথেই তারা ব্যবসা পরিচালনা করছেন যতদূর আমরা জানি। তো এই সাফল্যকে, এই সম্ভাবনাকে আপনি কিভাবে দেখেন? শাহিদুল ইসলাম বিজু আমাদেরই বন্ধু। আজিজ মার্কেটের প্রথম পথিকৃত বইয়ের দোকান পাঠক সমাবেশ করা তার। যখন বিজু বইয়ের দোকান করে তখন বিজুর দোকানে আমরা কিছু বন্ধুরা সারাদিন আড্ডা মারতাম, আর কেউ আসতো না। তখন এখানে বইয়ের দোকান মানে ভাবা যায়নি। তো অনেক বড় পুঁজি আজিজ মার্কেটের পাশাপাশি অপোজিটে জাদুঘরের অগ্রণী ব্যাংকের দোতলা পুরোটা জুড়ে এমন সুন্দর একটা পাঠক সমাবেশ সেন্টার বলে একটি জায়গা করা হয়েছে। বাংলাদেশে এরকম বইয়ের দোকান আগে কখনো কেউ দেখেনি, সেটা একটা ভালো দিক। বড় পুঁজি, সঠিক প্ল্যান এবং গভীর প্যাশনও লাগবে। হুট করে বইয়ের দোকানে চলে আসছে, সে এখন হুট করে আবার টি শার্টের দোকানে চলে গেছে। সেই কারণে আমার মনে হয় যে যারা খুব ভেবে চিন্তে সুদূর প্রসারী যে আমি বইকে নিয়ে থাকবো, সেইভাবে পাঠক সমাবেশ একটি সফল একটি প্রতিষ্ঠান। এটা বরং অন্য তরুণ, অন্যান্য নতুন বইয়ের দোকান যারা করতে চাই তাদের জন্য মডেল হতে পারে, এটা আমি বলতেই পারি। আচ্ছা, পোশাকের পাশাপাশি বইয়ের ব্যবসা মানে যৌথভাবে একই দোকানে কি এটি করা সম্ভব, যে বইয়ের দোকানও থাকলেও পাশাপাশি পোশাকের এমন একটি সমন্বয় কি সম্ভব কিনা, আর কি একই সাথে সম্ভব কিনা এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন বেড়ে ওঠা রুচি, যেমন খাবারের দোকান, পোশাকের দোকান আর বইয়ের দোকান যদি থাকে, আমরা দেখবো যে খাবারটা আগে খেয়ে ফেলবে মানুষ, পোশাকটা পরবে। বইয়ের কাছে ঠিক কতজন যায়, এটাই বলছিলাম যে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে পড়ে বের হওয়ার পর কেউ আর কখনো বই পড়ে কিনা, সেই প্রশ্নটি সামাজিকভাবে আমরা করতে পারি। তো যারা একটু ক্রিয়েটিভ শ্রেণী তারাই বই পড়ার সঙ্গে থাকবে। নন ক্রিয়েটিভ সামাজিক যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা যদি বইয়ের সঙ্গে না যায়, এখন লেখকরা তো জোর করে, প্রকাশক জোর করে তো পাঠক আনতে পারে না। একটা দেশের মানুষের কাঠামো এরকম। আমি যে জার্নালিজম এত ডেভেলপ করছে, এত গণমাধ্যম,
ঠিক কোনো গণমাধ্যম কোনো অফিসে একটি বড় বিস্তারিত আলমারি লাইব্রেরি আমরা দেখবো কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, সবশেষ টোকন ঠাকুর আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টি, সেটা হচ্ছে আপনি তো একজন কবি, তো কাগজে বইয়ের পাতায় তো কবিতা ছাপা হয়, তো আমরা আজিজ থেকেই দেখেছি যে টি শার্টের মধ্যেও কিন্তু কবিতা ছাপা হচ্ছে, প্রিন্ট হচ্ছে কবিতা। তো একজন কবি হিসেবে আপনি কি বলবেন যে কবিতার সার্থক রূপায়ণ কোথায়, বইয়ের পাতায় নাকি টি শার্টের গায়ে? নিশ্চয়ই বইয়ের পাতা কবিতার জন্য আদর্শ জায়গা চিরকালের। টি শার্ট হয়তো সাময়িকভাবে, আমারও অনেক কবিতার লাইন নিয়ে অনেক টি শার্ট করেছে আজিজ মার্কেটে অনেকেই। মূলত কবিতার সার্থকতা যদি বলি পাঠকের মনে, আমি একটি বাক্য লিখলাম যে বাক্যটি গেঁথে গেল একজন মানুষের মনে, সেটা টি শার্ট দিয়ে অতটা হবে না, নেট দিয়েও হচ্ছে, কিন্তু বই হচ্ছে একজন মানুষের একেবারে নিজের দুই চোখ আর বইয়ের পৃষ্ঠা, এখানে আর কোনো অন্য কোনো কিছু মানে ঠিক এর সঙ্গে তুলনা হবে না। শেষ পর্যন্ত বই টিকে থাকবে, যে কারণে পাঠক সমাবেশ টিকে আছে আজিজ মার্কেটে, এত বড় বইয়ের কাপড়ের দোকানের খপ্পরের পরেও সেই কারণেই বই টিকে থাকবে, লেখালেখি টিকে থাকবে, মানুষের মননশীলতা সৃজনশীলতা টিকে থাকবে, আস্তে আস্তে বাড়বে। আমাদের এখন হতদরিদ্র অবস্থা থাকলেও আমার মনে হয় যে ওই নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দিকে যেমন যাচ্ছে, একদিন আমরা আশা করি আমাদের আরো বইয়ের দোকান হবে, জেলা শহরগুলোতে আরো বইয়ের দোকান হবে, একদিন থানা শহরে হবে, গ্রাম পর্যন্ত বইয়ের দোকান হোক, সেটা চাই, একদিন হবে। আমরা আশা রাখতে পারি। টোকন ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আজিজ মার্কেটের একাল সেকাল নিয়ে কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের সঙ্গে। যাচ্ছি পরের প্রসঙ্গে। চট্টগ্রামে মজুরি বৃদ্ধির দাবিতে ঘাট গুদাম শ্রমিকদের ধর্মঘট চলছে। এ কারণে কর্ণফুলী নদীর 16টি বেসরকারি ঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। আর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাজিরা শিউলি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বড় মাদার ভেসেল থেকে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করা হয় এবং ওই লাইটার জাহাজগুলো আবার কর্ণফুলী নদীর যে 16টি বেসরকারি ঘাট আছে এই ঘাটে পণ্যগুলো এখানে খালাস করে দেশের বিভিন্ন স্থানে নৌপথে বা সড়ক পথে পরিবহন করা হয় এবং বিভিন্ন প্রান্তে এখান থেকে পণ্যগুলো নিয়ে যাওয়া হয়। তবে আজকে গত ডিসেম্বরে এখানে যে লাইটার জাহাজ থেকে যে পণ্যগুলো খালাস করে ট্রাকে তোলা এবং বা অন্য কোনো লাইটার জাহাজে তোলা, সেই কাজগুলো করে থাকে ঘাট গুদাম শ্রমিকরা। তো আজকে সকাল থেকে ঘাট গুদাম শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধি সহ 9 দফা দাবিতে কাজ বন্ধ করে দিয়েছে। বর্তমানে লাইটার জাহাজ কর্ণফুলী নদী বেসরকারি ঘাটে যেসব জাহাজগুলো আছে কোনো জাহাজে পণ্য খালাস হচ্ছে না এবং বলা যায় একরকম অচল অবস্থা এখানে বিরাজ করছে। এবং শ্রমিকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা এর আগে গত ডিসেম্বরে এই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিল, তখন মালিক পক্ষের আশ্বাসে তারা আবার কাজে যোগ দিয়েছিল। কিন্তু গত 6 মাস ধরে দফায় দফায় মালিক পক্ষের সাথে বৈঠক করে তাদেরকে আশ্বাস দেওয়া হয় বারবার বেতন বাড়ানোর, এবং সর্বশেষ গত 26 জুন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের মধ্যস্থতায় তাদের সিদ্ধান্ত হয় যে প্রায় 16% মজুরি বৃদ্ধি করা হবে এবং সেই মজুরি আজকে গতকাল 1 জুলাই থেকে কার্যকর করার কথা ছিল। তবে এক্ষেত্রে গুদাম মালিকরা বা লাইটার জাহাজ মালিকরা এক্ষেত্রে তাদের সাথে তালবাহানা করছে বলে শ্রমিকদের অভিযোগ, এবং শ্রমিকদের অভিযোগ যে তারা বাধ্য হয়ে এই রমজান মাসেও তাদের ন্যায্য মজুরির জন্য তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এবং এক্ষেত্রে যে তাদেরকে দাবি যদি বাস্তবায়ন না করা হয় আর আশ্বাসে তাদের কোনো কাজ হবে না এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আমি এ বিষয়ে কথা বলেছিলাম লাইটার জাহাজ মালিক সমিতির সাথে, এবং তারা যেটা বলেছেন যে চেম্বারের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হলো, আমদানিকারকদের কোনো চিঠি দেওয়া হয়নি, সে কারণে তারা এখনো বাস্তবায়ন করতে পারেনি। তবে তারা বলছেন যে তারা শিগগিরই এই দাবি বাস্তবায়ন করবেন। তো এখানে কিছুক্ষণ আগে এখন শ্রমিকরা বিভিন্ন ঘাটে অবস্থান নিয়েছে এবং তাদের দাবি আদায়ে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে এবং শ্রমিকরা বলেছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। তো লাইটার জাহাজ থেকে পণ্য খালাস না হয় কিন্তু বিভিন্ন ঘাটে বিপুল পরিমাণ পণ্য নিয়ে অনেক লাইটার জাহাজ, এখানে লাইটার জাহাজগুলোতে গম, ডাল, সার, সিমেন্ট, ক্লিংকার, চিনি সহ বিভিন্ন পণ্য রয়েছে যেগুলো খালাস না হওয়ার কারণে কিন্তু আমদানিকারকদের শেষ পর্যন্ত লোকসান গুনতে হবে। মাহমুদ, এই ছিল আমার কাছে চট্টগ্রামে ঘাট গুদাম শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ তথ্য। দর্শক, চট্টগ্রামে মজুরি বৃদ্ধির দাবিতে ঘাট গুদাম শ্রমিকদের ধর্মঘট চলছে। এ কারণে কর্ণফুলী নদীর 16টি বেসরকারি ঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে, খালাস বন্ধ রয়েছে। আর সেসব খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। দর্শক, গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলি কক্সবাজারটাকেই ভবিষ্যতে বেছে নেবে এখানে যা মানে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্র হিসেবে, সেদিক থেকে অত্যন্ত গুরুত্ব পাবে। সেদিকে অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই কক্সবাজার এয়ারপোর্টটাকে উন্নত করে যাচ্ছি। আসলে আওয়ামী লীগ সরকারে আসলে মানুষের উন্নয়নের জন্যই কাজ করে, দেশের উন্নয়নের জন্য কাজ করে। তার কারণ একটাই, যে আমরা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতা এনেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, জাতি হিসেবে একটা মর্যাদা দিয়ে গেছেন। আমরা সেই মর্যাদা ধরে রাখতে চাই, উন্নত করতে চাই। আমাদের দুর্ভাগ্য যে ৭৫ জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। ২১ বছর পর আওয়ামী লীগ যখন সরকার এসেছে, তখনই যতগুলি উন্নয়নের কাজ দেখা যায় সেগুলি আওয়ামী লীগ সরকার আমলেই করা। আমরা বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি চাই, সাথে সাথে স্বাধীন একটা দেশ হিসেবে বিশ্বসভায় বাংলাদেশে আত্মমর্যাদাশীল হোক, সেটাই আমাদের লক্ষ্য। যে কারণে আমাদের যে রূপকল্প ২০২১-এর ৩ বছরের মধ্যেই কিন্তু আমরা এটা করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। কাজ করতে গেলে বাধা আসে, অনেক বাধা বিঘ্ন আমাদের অতিক্রম করতে হয়েছে। জ্বালাও পোড়াও, খুব পুড়িয়ে মানুষ মারা, এমন জঘন্য জঘন্য কর্মকাণ্ড এখানে করা হয়েছে। তারপরেও আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিকে তারা শ্লথ করতে পারেনি, সে গতিটা আমরা অব্যাহত রাখতে পেরেছি। কাজে এটাই হচ্ছে আমাদের বড় অর্জন। এই এলাকায় আমরা বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ এলাকায় যখনই আমরা কোনো কাজ করতে যাই, স্বাভাবিকভাবে আমাদের এত ঘনবসতি জায়গা, মানুষের মানে মানুষকে কোনো না কোনো জায়গায় নিয়ে তাদের একটা জায়গার ব্যবস্থা করে দিতে হয়, পুনর্বাসন করতে হয়, এবং এ ব্যাপারে আমাদের সরকার সবসময় অত্যন্ত আন্তরিক, সেটা আপনারা জানেন। তাই আমরা এখান থেকে আমাদের যারা এই মানে এয়ারপোর্ট সম্প্রসারণ করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত, তাদের পুনর্বাসনের ব্যবস্থাও কিন্তু আমরা নিয়েছি, এবং তাদেরকে একটি ভালো জায়গা দিয়ে, অনেকখানি জায়গা দিয়ে তাদের ঘর বাড়ি, তাদের জীবিকার সুবিধা সবকিছু সহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি, এবং সে কাজগুলিও দ্রুত সম্পন্ন হবে। কাজে ওই এলাকায় মানুষগুলি আর তাদের আর্থসামাজিক উন্নতি করতে পারবে, যাতে আরো উন্নত জীবন যাপন তারা করতে পারে। আমরা সেই ব্যবস্থাই কিন্তু ইতিমধ্যে করে দিচ্ছি, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। কাজে আমাদের একদিকে যেমন পর্যটন শিল্পের বিকাশ, অপরদিকে সেই সাথে সাথে আমাদের বাণিজ্য সম্প্রসারণ করা, ওই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নতি করা, সব দিক বিবেচনা করেই কিন্তু আমরা এই কাজগুলি করে যাচ্ছি। কাজে আমরা আপনাদেরকে এটুকু বলবো যে কক্সবাজার, আমরা খুব ছোটবেলা থেকে কক্সবাজারে যাই, কাজে কক্সবাজারের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। এবং সেখানে আমি আরেকটি তথ্য দিতে চাই যে 1954 সালে নির্বাচনের সময় জাতির পিতা এই কক্সবাজারে দীর্ঘদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং জাতির পিতা দুজনে মিলে সাম্পানে করে করে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নির্বাচনের প্রচারণা চালিয়েছিলেন। কাজে আর আমরা প্রায়, আমাদের ভাগ্যটা এমন যে আমার বাবা তো বেশিরভাগ সময় জেলেই থাক, ওনাকে জেল খাটতে হয়েছে বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু যখনই তিনি জেলের বাইরে থাকতেন প্রতি বছর শীতকালে আমাদের নিয়ে কক্সবাজার বেড়াতে যেতেন। কাজে এই কক্সবাজারের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। কক্সবাজারকে স্বাভাবিকভাবে উন্নত করা, এই অঞ্চলের মানুষগুলি তাদের জীবন জীবিকার পথ খুবই সীমিত, কাজে এখানে তারা যাতে উন্নত জীবনযাপন করতে পারে এবং এই জীবন জীবিকার কর্মসংস্থানের ব্যবস্থা সেটাও আমরা করে দিতে চাই, যেন অন্য কোনো পথে তাদের জীবন জীবিকা করতে না হয়, তারা যেন সৎ পথে কামাই করে ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থাই আমরা করে দেব। সেই ধরনের অর্থনৈতিক অনেক কর্মকাণ্ড আমরা করব, সেই ধরনের চিন্তাভাবনা আমাদের রয়েছে। এবং আমি মনে করি আমাদের মাতারবাড়ির যে কাজগুলি, এগুলি এখনই কাজ শুরু হয়েছে, এগুলি সম্পন্ন হলে গোটা কক্সবাজারবাসী মানুষেরই আর্থসামাজিক উন্নয়নের পথ উন্মুক্ত হয়ে যাবে। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ইতিমধ্যে আমরা যখন 96 সালে সরকার এসেছিলাম
চট্টগ্রাম সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর করেছি, এবারে কক্সবাজারটা আমরা করে দিলাম। আমাদের এমনকি ঢাকা কুর্মিটোলা হযরত শাহজালাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট যে আজকে যতটুকু আধুনিকায়ন, আপনারা যদি 96 সালের আগের ছবি দেখেন তাহলে দেখবেন সেখানে কিছুই ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পরেই এই এয়ারপোর্টেরও যতটুকু উন্নতি আমরা করেছি, অন্তত একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখানে আমরা তৃতীয় টার্মিনালটা করবার কাজ ইতিমধ্যে শুরু করেছি। ভুটান এমন একটা অবস্থান, আপনারা জানেন যে আমার দীর্ঘদিনের একটা প্রচেষ্টা ছিল যে এই অঞ্চলের দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন করা, বিশেষ করে নেপাল, ভুটান এবং বাংলাদেশের মাঝে ইন্ডিয়া যাতে ট্রানজিট দেয় তার জন্য আমি বহু বছর ধরেই প্রচেষ্টা চালিয়েছি। আল্লাহর রহমতে এবারে সেটা সম্পন্ন হয়েছে। আজকে আপনারা জানেন যে নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ আমাদের মাঝে বাস এবং পণ্য চলাচলের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি আশা করি আগামী 6 মাসের মধ্যেই আমরা এই যোগাযোগ স্থাপন করতে পারবো, যার ফলে আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আরো আমাদের এই অঞ্চল সম্প্রসারিত হবে। এবং নেপাল এবং ভুটান, বিশেষ করে ভুটানে হাইড্রো ইলেকট্রিসিটি হবে। এই যে জলবিদ্যুৎ উৎপাদন হবে, হাইড্রো ইলেকট্রিসিটি আমরা নিজেরা সেখানে বিনিয়োগ করতে পারবো, যৌথভাবে করতে পারবো, অথবা আমরা সেখান থেকে ক্রয়ও করতে পারবো। সে সুযোগটাও সৃষ্টি হয়ে গেছে, সেখানে একটা ব্যবসা বাণিজ্যের সুযোগ হয়েছে। অপরদিকে আমাদের যেমন বাংলাদেশ, মিয়ানমার, ভারত এবং চায়না, আমাদের এই 4টি দেশ, এখানেও একটা যোগাযোগ ব্যবস্থা যেটাকে BCIMEC বলা হয়, অর্থাৎ ইকোনমিক একটা জোন হিসেবে তৈরি করা। তাতে কিন্তু কক্সবাজারবাসী সব থেকে বেশি লাভবান হবেন, কারণ কক্সবাজার থেকে একেবারে মিয়ানমার হয়ে, ভারত হয়ে কুমিং পর্যন্ত অর্থাৎ চায়না পর্যন্ত যেতে পারবেন, আসতে পারবেন, সেখানেও সড়ক যোগাযোগ হবে। আর আমাদের যে রেল লাইনটা আমরা করব, এটা কক্সবাজারের গুন্দুম পর্যন্ত এই রেল লাইনটা যাবে, সম্প্রসারিত হবে। এর পরবর্তীতে আমাদের চেষ্টা থাকবে মিয়ানমার হয়ে একেবারে চায়না পর্যন্ত কত দূর পর্যন্ত যাওয়া যায়, কারণ পাহাড়ি এলাকা এখানে কত দূর যাওয়া যাবে সেটা স্টাডি করেই করতে হবে। এই যোগাযোগ, এদিকে এই 4টা দেশ, ওদিকে এই 4টা দেশ, এই যে একটা যোগাযোগ হলো, এটা আমাদের আন্তর্জাতিক যোগাযোগের একটা সুযোগ সম্প্রসারিত হবে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারিত হবে, আমাদের পর্যটন ক্ষেত্রে সম্প্রসারিত হবে। কক্সবাজার বহুদিন অবহেলিত ছিল, আর ভবিষ্যতে অবহেলিত থাকবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ইতিমধ্যে ওখানে আমরা আর্মির একটা ডিভিশন করে দিয়েছে, আপনারা জানেন। এবং আমাদের এই যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রের সম্পদ এটাও আমরা আমাদের অর্থনৈতিক কাজে ব্যবহার করতে পারবো। ইতিমধ্যে আমরা সেখানে একটা ইনস্টিটিউট করছি, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। সেখানে আমরা একটা মেরিন অ্যাকোয়ারিয়াম করব। সেই মেরিন অ্যাকোয়ারিয়াম করলে সেখানে যেমন একদিকে আমাদের যারা পর্যটক তাদের জন্য ওটা দেখার জন্য যা অর্থাৎ সি অ্যাকোয়ারিয়াম যেটা বলে, সেই সি অ্যাকোয়ারিয়ামও আমরা করে দেবো। সেখানে পর্যটকদের জন্য সুবিধা হবে, আবার গবেষকদের জন্য, কারণ সমুদ্রের ভিতরে কি আছে সেটা বসে গবেষণা করা, দেখা, সেই সুযোগটা হবে। কাজে সেই সুযোগটা আমরা পাবো। আমরা আমাদের যেমন মিয়ানমার, ভারতের সঙ্গে আমাদের যে সমস্যা ছিল সমুদ্র সীমা, সেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে সমাধান করেছে। স্থল সীমানা, সেটাও আপনারা জানেন যে ভারত তার পার্লামেন্টে সেটা পাশ করেছে। প্রাইম মিনিস্টার মোদি বাংলাদেশে এটা পাশ করার পরেই বাংলাদেশে এসেছিলেন। কাজে আমাদের স্থল সীমানা সেটাও নির্দিষ্ট হয়ে গেছে। কাজে বাংলাদেশ এখন একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের দেশকে উন্নত করতে হবে। এই জন্য সকলকে, যে যেখানে আছেন, যার যার কর্মস্থানে আন্তরিকতার সাথে কাজ করবেন। এই কারণে যে ইতিমধ্যে আমাদেরকে নিম্ন মধ্যম আয়ের দেশ বলা হয়েছে, বাংলাদেশ কখনো কোনো নিম্নতে থাকতে চায় না, সবসময় উচ্চতে উঠতে চায়। কাজে এই উচ্চতে ওঠার জন্য এখন যা যা করণীয় আমরা তা করব। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা বাংলাদেশকে এই দক্ষিণ এশিয়ায় একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হবে। জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্নের সোনার বাংলা হিসেবে আমরা গড়তে পারবো। আমি এই কথা বলেই আমি আজকে আমাদের কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের প্রসঙ্গে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে এর উদ্বোধন করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের লিমিটেডের নির্বাহী পরিচালক আলতাফ হোসেন। আকিজ বেভারেজের অর্থায়নে 15 লাখ টাকা ব্যয়ে এ টাওয়ার নির্মাণ করা হয়েছে। দর্শক, ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের ডেমরায় জমে উঠেছে সাপ্তাহিক জামদানি হাট। আর এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সানভীর রূপল। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, প্রতিবার যে হাটটি বসে সেটি কিন্তু রমজান ছাড়াও সারা বছরই বসে, তবে রমজান মাস এলে এর কিন্তু একটি ভিন্ন রূপ পায় এবং এই ভিন্ন রূপ কিন্তু এখন দেখতে পেয়েছি। সকাল আগে এই হাটটি রাতভর থাকলেও এখন গত 2 বছর ধরে কিন্তু এই হাটটি এখন সকাল থেকে বসা শুরু করে, যদিও 11টা থেকে 1টা বা 2টা পর্যন্ত এখানে এসে তাঁতিরা তারা এখানে বেচা বিক্রি করেন এবং বিভিন্ন পাইকাররা কিন্তু এখানে এসে এই ঐতিহ্যবাহী জামদানি কিনে নেন। তবে শুধু জামদানি, ঐতিহ্যবাহী এই জামদানি শুধুমাত্র যে পাইকাররা কিনে নেন তা নয়, ঢাকার বা ঢাকার আশেপাশের যে অঞ্চলের লোকজন আছেন তারা কিন্তু পরিবার পরিজন নিয়েও অনেকেই হাট থেকে জামদানি কিনে নেন। এখানকার গুণগত মান এবং দাম নিয়ে তাদের যেমন সন্তোষ আছে, তেমনি এখানে সবকিছু একই সাথে অনেক ক্রেতা সমাগম এবং বিক্রেতা সমাগম হওয়ার ফলে একটি ভিন্ন রূপ পায়। অন্তত আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রচুর পরিমাণ তাঁতি এবং প্রচুর পরিমাণ বিক্রেতা তারা কিন্তু এখানে এসে এই জামদানি বিক্রি করে এবং ঐতিহ্যবাহী এই জামদানির হাটটি কিন্তু গড়ে উঠেছে এই শীতলক্ষার যে নদীটি, সেই শীতলক্ষা নদীর যে ড্যামরাঘাট, সেই ড্যামরাঘাটের প্রাণকেন্দ্রে এর আশপাশে অঞ্চলের যে তাঁতিরা আছেন তাদেরকে কেন্দ্র করে কিন্তু এই হাটটি গড়ে উঠেছে এবং নদীর অপর পাশে একটি জামদানি পল্লী কিন্তু আছে। সেই জামদানি পল্লীতে কিন্তু যাই জামদানি শাড়ি তৈরি হয় এবং মসলিন বিলুপ্ত হওয়ার পরে এই জামদানি কিন্তু বাংলাদেশের যে নারীদের প্রথম পছন্দ এবং ঐতিহ্যের একটি ধারক এবং বাহক বলা চলে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পরিবার পরিজন নিয়ে এসছেন এমন কয়েকজন কিন্তু আমার ঠিক পেছনেই আছেন, যারা অনেকেই এসছেন ঢাকা থেকে বা ঢাকার আশপাশ থেকে। আমরা এখন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে আপনারা কি এখন ঢাকা থেকে এসেছেন এই জামদানি কিনতে নিজেদের? হ্যাঁ, ঢাকা থেকে আসছি। হ্যাঁ, ঢাকা থেকে আসছি। এমনিতে পরিবারের জন্য কিনতে এসেছেন না কাউকে গিফট করার জন্য? পরিবারের জন্য, নিজের জন্য গিফট করব। এমনিতে ঈদ উপলক্ষে এসেছেন? হ্যাঁ, ঈদ উপলক্ষে। ঠিক যেমনটি বলছিলেন একজন যে এই জামদানির হাটে তারা এসছেন যে ঈদ উপলক্ষে এবং ঈদের এই বাজারটি কিন্তু এখন বেশ সরগরম এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন এরকম তারা বলছেন যে বিক্রেতারা তারা এরকম অন্তত রমজান মাসের পুরোটা সময় জুড়ে ঈদের আগ পর্যন্ত তারা এই সরগরম অবস্থাটি থাকবে এবং এই হাটের বেচা বিক্রিটি তাদের প্রত্যাশা অনুযায়ী শেষ পর্যন্ত হবে। তো এই ছিল এখনকার মতো জামদানির হাটের খবরাখবর। দর্শক, ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের ডেমরায় বেশ জমে উঠেছে সাপ্তাহিক জামদানি হাট। আর সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সানভীর রূপল। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত, বিশ্ব ব্যাংকের মূল্যায়ন নিশ্চিত করেছে ঢাকা অফিস। সদ্য সমাপ্ত অর্থ বছরে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়, সুশাসন ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই সম্ভব হয়েছে বলছেন এনবিআর চেয়ারম্যান। ফ্যাশন হাউসের দাপটে হারিয়ে যেতে বসেছে রাজধানীর আজিজ সুপার মার্কেটের বই ব্যবসা। পাঠকের বইয়ের প্রতি আগ্রহ কমাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এবং দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে শিগগিরই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ভোলার 225 মেগাওয়াট বিদ্যুৎ। 6 জেলার মানুষের মাঝে ফিরবে স্বস্তি। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া মাত্র খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।